চেষ্টা করব। গতদিন আপওয়ার্কটা দেখাইছিলাম, আপওয়ার্কের অ্যাকাউন্টটা যেভাবে দেখাইছি সেভাবে রেকর্ডটা কি দেওয়া হয়েছে। আপওয়ার্ক যেভাবে অ্যাকাউন্ট দেখাইছি আশা করি ওইভাবে খুলবেন, খুললে ইনশাআল্লাহ হবে। বাট তখনই খুলবেন যখন আপনি প্রিপেয়ার, ওখানে সময় দিতে পারবেন। আর আজিজ সাহেব অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে বলে লাফায় চুপ করে বসে থাকেন না। অ্যাকাউন্ট খোলা হইছে, রেগুলার একটা করে প্রপোজাল পাঠাইতে হবে। রেগুলার একটা করে প্রপোজাল পাঠাইতে হবে। অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এছাড়া অ্যাকাউন্ট ওই যে বললাম প্রাইভেট করে দিবে। কারণ ওরা তো আপনাকে মুখ দেখার জন্য ওইখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেনি। অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করছে যে আপনি ওইখানে কাজ করবেন। সো অ্যাকাউন্ট মানে বা এই যে এভাবে অফারটা দেখে এখানে আপনি দেখবেন, অফার দেখে আমি যেভাবে দেখাইছি, কিভাবে বলছি সেগুলো সব রিসার্চ করে যদি মনে হয় যে কাজটা আপনি পারবেন, তাহলে সুন্দর করে ওইখানে কভার লেটারটা লিখবেন যেভাবে আমি প্রপোজাল দিছি, সেম টু সেম পদ্ধতিতে কভার লেটার লিখবেন, লিখে এখানে পাঠিয়ে দিবেন যেভাবে বলছি, পুরো ক্লাস বুঝাইছি। সো দয়া করে সিরিয়াস হবেন। এর পরবর্তীতে এটাকে পাঠাবেন হচ্ছে রেগুলার একটা করে, বেশি না। বেশি পাঠাইলে আবার অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে দিবে। মানে তখন আপনার খুব তাড়াতাড়ি, মানে যত বেশি পাঠাবেন, আপনি খুব চেষ্টা করতেছেন, তখন দেখা যাচ্ছে ১০ টা পাঠায় ফেলছেন বা ৫ টা ৭ টা পাঠায় ফেলছেন, আপনাকে কেউ রেসপন্স করছে না, নক দিচ্ছে না। তখন অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর। তার মানে হচ্ছে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারছেন না। কনভিন্স না করে আপনি অ্যাকাউন্টে মানে কাজটাকে নিতে পারছেন না। তখনও সেক্ষেত্রে প্রবলেম। এইজন্য রেগুলার একটা করে বা বা প্রপোজাল সেন্ড করবেন। এটা ১ নাম্বার কথা। প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন ২৪ ঘন্টা। এটা হচ্ছে ১ নাম্বার কথা। এই ২ টা জিনিস করার পরে আপনি রেগুলার একটা করে মানে প্রপোজাল সেন্ড করেন। সুন্দর করে বুঝে শুনে যেভাবে বলছি সুন্দর করে অ্যাকাউন্টে একটু অ্যাক্টিভ থাকেন। দেখবেন যে মোটামুটি কয়েকদিন এভাবে টানা যদি যায় তাহলে দেখা যাচ্ছে অ্যাকাউন্টটা আস্তে বুস্ট আপ করবে। হয়তো আপনি ওই যে রাইজিং ট্যালেন্ট বেজও পেয়ে যাইতে পারেন। তো যেভাবে বললাম এইভাবে যদি মেইনটেইন করেন আশা করা যায় যে এরকম সামনে আরো ভালো কিছু হবে। কিন্তু রেগুলার পাঠাইতে হবে এবং আপনার একটার বেশি না পাঠানোই ভালো। ১ম অবস্থায় একটা করেই পাঠাবেন। আর যেহেতু ৫০ টা আছে সো ওইভাবে হিসাব করেই পাঠাবেন। মানে বেশি ইয়াতে না পাঠানোই ভালো। আর এই জিনিসটা মেইনটেইন করেন। আমরা যখন ওয়েবসাইটের স্পিড অপ্টিমাইজেশন করি, ওয়েবসাইটে আসলে মূলত আমরা কি করি? ওয়েবসাইটে আমরা আ একটা ওয়েবসাইটকে আমরা দেখি, আমরা যখন এখান থেকে যেকোনো একটা ওয়েবসাইট ইনস্টল দিয়ে আমরা দেখার চেষ্টা করি একটা ওয়েবসাইটে আসলে মূলত কি থাকে, কিভাবে কাজ করে। তখন এই জিনিসগুলো আমরা আস্তে বুঝবো। যেমন এখানে অর্গানিক স্টোর, এটাকে যদি আমরা ইনস্টল দেই, কমপ্লিট সাইট। আচ্ছা, এখন আমার ওয়েবসাইটে এখন বর্তমানে কি আছে আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে ভিজিট ওয়েবসাইট। তো এই যে saadothosen.com, দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু এখন বর্তমানে কোনো কিছুই নাই। এখানে সিম্পল কয়েকটা পোস্ট দেখাচ্ছে। হোম পেজে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে হোম, ফাঁকা। অ্যাবাউট পেজে যদি ক্লিক করি এটাও ফাঁকা। সার্ভিস পেজে যদি ক্লিক করি এটাও ফাঁকা। মানে এখানে মোটামুটি তেমন কিছু নাই। মানে আহামরি কিছু নাই। ১-২ টা পেজে হয়তো কিছু ডিজাইন আছে, ডিভিড, এই আরকি। তো এখন এই পেজটা এটাতে কপি করে আমরা মানে একটা ওয়েবসাইট আছে যে জায়গাতে আমরা আসলে মূলত সাইটের স্পিডটা চেক করে থাকি। তো ওইটার নাম হচ্ছে জিটি ম্যাট্রিক্স। এই যে নাম দেখেন, জিটি ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স। তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে gtmetrics.com। তো আমি যখন জিটি ম্যাট্রিক্স আসবো, এই যে এরকম একটা ওয়েবসাইট। এখানে চাইলে লগইন করে নিতে পারেন এভাবে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নিবেন। দেখি। তা আমি এখানে লগইন করার চেষ্টা করি, দেখি ঠিক হয় কিনা। এই যে হয়ে গেছে, লগইন হয়ে গেছে। হ্যাঁ, লগইন করার পর এই যে এরকম বলছে অ্যানালাইজ পারফরম্যান্স অফ, তার মানে এখানে আমার অ্যানালাইজ করতে হবে আমার ওয়েবসাইটের স্পিডটা কিরকম। তো ওয়েবসাইটের ওই যে ইউআরএল, আমার যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের এই যে saadothosen.com, এতটুকু কপি করে এইখানে এসে এখানে বসায় দিতে হবে এইভাবে। বসানোর পরে এই অ্যানালাইজে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এটা এই যে সার্চ করতেছে ওয়েবসাইটটাকে। সার্চ করে আমার ওয়েবসাইটটার এখন মানে ইয়াটা দেখতেছে, ওয়েবসাইটটাকে এনালাইজ করতেছে, কতক্ষণ সময় লাগছে, কি অবস্থা, এটা সেটা। ভাইয়া একটা প্রশ্ন, আচ্ছা, বলেন। এই যে এই প্যান্থিয়ন এই যে সাইটটা, এটারও ক্ষেত্রে কি এখানে এটা দেখাবে, মানে এটা হবে? দেখাবে, হবে। আচ্ছা ঠিক আছে। এই যে এখন দেখেন আমার ওয়েবসাইটের পারফরম্যান্স দেখাচ্ছে 80%। তো একটু আগেও 80% ছিল না। কেন ছিল না আর এখন কেন দেখাচ্ছে এটা আমরা একটু টেস্ট করব। তো
তো প্রথম কথা এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমি এখন থিমে যাই। অ্যাপিয়ারেন্স থেকে থিম দিয়ে রাখছি হচ্ছে অ্যাস্ট্রা। আমি অ্যাস্ট্রা না দিয়ে ডিভিটাকে দেই। এখন আমার ওয়েবসাইটে কিন্তু ডিভি থিম আছে অ্যাক্টিভ। তাহলে আমার ওয়েবসাইটের এবার লিংকটাকে কপি করি। এখন দেখেন একটু আগে হলো পারফরম্যান্স বি 80%, স্ট্রাকচার 88%, লোড টাইম হচ্ছে 2, তার মানে খুবই কম এবং খুব তাড়াতাড়ি স্পিডটা মানে কাজ করতেছে, খুবই ভালো অবস্থা। এই সেম জিনিসটা এবার আমরা আবার আমরা জিটি ম্যাট্রিক্সে ক্লিক করব, ক্লিক করে ওই জায়গাতে যেয়ে আরেকবার টেস্ট করে দেখব। এই যে একটু আগে টেস্ট করলাম 80%, খুবই ভালো অবস্থা। তাহলে আরেকবার টেস্ট করব, অ্যানালাইজ দিলাম। এবার দেখেন এটা আবার হয়ে গেল 74%। তারপরে একটু আগে আবার মানে আমি যখন টেস্ট করলাম ক্লাস শুরুর আগে তখন ছিল 64%। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই জিনিসটা বুঝতে পারলাম যে ডিভি থিমটা হচ্ছে একটু ভারী থিম। ডিভি থিমটা তুলনামূলকভাবে অনেক ভারী। কারণ ডিভি থিমের ফাংশনালিটি বেশি। ডিভি থিমের জিনিসগুলো একটু ডিজাইন, স্ট্রাকচার সবকিছুই একটু ভারী। তো ওই সেম জিনিসটা আমরা যখন ডিভি থিম দিয়ে প্র্যাকটিস মানে করলাম, স্পিড করলাম, তখন দেখতেছি 74%। আবার এই একই জিনিসটা কিচ্ছু নাই, ওই সেম কন্টেন্ট আমরা যদি এবার যে ডিভি না দিয়ে অ্যাস্ট্রা থিমটা দেই, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়েবসাইটের কি পরিবর্তন হয়। তো এবার রিটেস্টে ক্লিক করি, তাহলে এটাকে আবার টেস্ট করবে, অ্যানালাইজ করবে আরেকবার। এবার কিন্তু আমার ওয়েবসাইটে আছে অ্যাস্ট্রা থিম। এবার দেখেন এটা আবার 82% হয়ে গেল। তাহলে এবার কি বুঝলেন এটা দিয়ে আপনারা বলেন? তার মানে আমরা বুঝতে পারলাম যে ডিভি থিমটা হচ্ছে তুলনামূলকভাবে অনেক ভারী একটা থিম। এই সেম শুধুমাত্র থিম পরিবর্তন করানোর কারণে ডিভি থিমে দেখছি 74%। আবার এই সেম জিনিসটাই যখন এক্সট্রা থিমে হচ্ছে তখন সেটা হচ্ছে আবার 82%। আমি সর্বপ্রথমেই বারবার বলেছিলাম যে এক্সট্রার মতন বেস্ট লাইট ওয়েট থিম আর নাই এর আগ পর্যন্ত। এখন আস্তে আস্তে এগুলো তৈরি মানে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। এখন হয়তো সামনে আরো লাইট ওয়েট থিম আসবে, কিন্তু এখন পর্যন্ত বেস্ট লাইট ওয়েট এবং সব থেকে ভালো থিম হচ্ছে এলিমেন্টরের জন্য অ্যাস্ট্রা। তাহলে কি জন্য এটা বোঝা গেল? এই যে তার মানে আমরা শুধুমাত্র থিমটার মাধ্যমেই স্পিডটাকে ভালো করতে পারি। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে টেস্ট সার্ভার লোকেশন। সার্ভার কাকে বলে? সার্ভার মানে ওই যে বলেছিলাম cPanel হোস্টিং যে জায়গাতে থাকে। এখন সার্চ করতেছে হচ্ছে কানাডা থেকে। তার মানে আমার সার্ভার যেটা, আমার এখানকার সার্ভার যেটা, এটা আছে হচ্ছে কানাডাতে। তো প্রত্যেকটা হোস্টিং কোম্পানির সার্ভার থাকে। যখন হোস্টিং কেনা হয় তখন আপনাকে বলা যায় তুমি তোমার প্রিফারেবল লোকেশনটাকে চুজ করো। আমরা যদি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ম্যাপটাকে দেখি, এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। তো এই ওয়ার্ল্ড ম্যাপের ভিতরে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে সব ধরনের কান্ট্রি গুলো একে একে দেখায়। হ্যাঁ, তো এই ওয়ার্ল্ড ম্যাপের ভিতরে এটা তো সবাই জানেন যে এই যদি একটা ম্যাপ হয়, তাহলে এই প্রান্তে যদি বাংলাদেশ থাকে, দেখি কই রে বড় ভার্সনটা, এটা আবার ডাউনলোড করতে বলে। আচ্ছা, এই প্রান্তে যদি বাংলাদেশ হয়, কথার কথা এখানে বাংলাদেশ আছে। আর এখানে আছে কানাডা বা এশিয়া। এই যে কানাডা দেখেন, এই যে কানাডা। তাহলে এটা হচ্ছে কানাডা। আর এখানে ধরলাম বাংলাদেশ বা এখানে ধরলাম বাংলাদেশ। তো এই কানাডা থেকে বাংলাদেশের দূরত্ব আর এই বাংলাদেশ থেকে এই প্রান্তের রাশিয়ার দূরত্ব বা অস্ট্রেলিয়ার দূরত্ব, আর বাংলাদেশ তো আছে এই যে এইখানে।
আমি তো ভুল বলছি। এই যে ইন্ডিয়া, ইন্ডিয়ার এই যে এখানে বাংলাদেশ। তাহলে এই বাংলাদেশ থেকে কানাডার দূরত্বটা অনেক বেশি, অনেক বেশি। তার মানে বাংলাদেশ হচ্ছে এক প্রান্তে, কানাডা হচ্ছে অন্য প্রান্তে। কিন্তু বাংলাদেশ থেকে এই চায়না বা এদিক করে আশেপাশের রাষ্ট্রগুলোর কিন্তু দূরত্বটা কম। তাহলে দূরত্ব যত বেশি হবে, স্পিডটা তত কম হবে। লোড হতে সময় তত কি লাগবে? বেশি লাগবে। এটাই তো স্বাভাবিক। তো এইজন্য যখন হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কেনা হয়, তখন সিলেক্ট করতে হবে সার্ভারের লোকেশনটা কোথায় হবে। একটা হোস্টিং কোম্পানির বিভিন্ন জায়গাতে সার্ভার থাকে। বিভিন্ন কান্ট্রিতে সার্ভার থাকে ওদের প্রিফারেবল। তা আপনার যদি কানাডাতে থাকে, তারপরে এদিকে এশিয়ার মধ্যে কোনো লোকেশনে থাকে, তাহলে আপনাকে ওই কাছের লোকেশনটা চুজ করতে হবে। তাহলে আপনার স্পিডটাও ভালো পাওয়া যাবে। আরেকটা কথা, কিছু হোস্টিং কোম্পানি থাকে, কিছু হোস্টিং কোম্পানি খুবই ভালো, যারা হোস্টিং কোম্পানিতে এসএসডি ব্যবহার করে। এসএসডি মানে সবাই জানেন সলিড স্টেট ড্রাইভ। আর আরেকটা হচ্ছে এইচডিডি মানে হার্ড ড্রাইভ। তো এইচডিডি যেটা আমরা যদি কম্পেয়ার করি এইচডিডি ভার্সেস এসএসডি, তাহলে আমরা এখানে খেয়াল করতে পারবো যে এইচডিডি আর এসএসডির মানে পার্থক্যটা কি। তো এটা হচ্ছে এইচডিডি আর এটা হচ্ছে এসএসডি। তো এখানে ওই কম্পেয়ারটা কি আছে দেখতে হবে, এটা আছে কিনা। এইচডিডি ভাই অনেক দ্রুত কাজ করে, আর এসএসডি অনেক দ্রুত কাজ করে, এইচডিডি একটু স্লো কাজ করে, আর একটু এটা না, গরম হয়ে যায়। একটু না, একটু না মিয়া। তা আমরা মূলত স্বাভাবিক একটা জিনিস দেখব, তাহলে এখানে বোঝা যাবে যে এখানে এইচডিডি দেখতেছি, হ্যাঁ, এইচডিডি দেখতেছি আর এসএসডি দেখতেছি। তো এইখানে এইচডিডি হচ্ছে এই যে লিখাই আছে এইচডিডি এর পাশে নীল দেওয়া আছে, তার মানে এইটুকু হচ্ছে এইচডিডি। আর এসএসডির পাশে কমলা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এসএসডি। তো এখানে দেওয়া আছে ৩০০ আপ। তার মানে হচ্ছে, আর এমবি পার সেকেন্ড মানে হচ্ছে পার সেকেন্ডে এত মেগাবাইট করে সে কি করছে, ডাটাটাকে ট্রান্সফার করতেছে। তাহলে এসএসডি তে ট্রান্সফার করতেছে ৩০০-র উপরে, মানে ৩২০-৩০ এরকম করে মেগাবাইট। আর কোথায় হার্ড ডিস্কে ১৫০-এরও নিচে, তার মানে অর্ধেকেরও নিচে। তাহলে অর্ধেকেরও নিচে যদি ট্রান্সফার হয়, তাহলে এসডিডি তে আমার যদি ১ সেকেন্ড লাগে, বা আমার এসডিডি তে যদি ৫ সেকেন্ড লাগে, তাহলে সেটা এসডিডি তে লাগবে, এসএসডি তে লাগবে হচ্ছে মাত্র ১.৫ সেকেন্ড, বা সর্বোচ্চ ১.৫ সেকেন্ডেরও একটু কম বেশি, মানে ১.৫ সেকেন্ডেরও কম এরকম হবে, বা সর্বোচ্চ ২ সেকেন্ডের কাছাকাছি। এত কম। এখানে দেখলেন দ্বিগুণেরও কম। তাহলে এসএসডি টা হচ্ছে সবথেকে বেশি ফাস্ট। এসএসডি তে যেকোনো ডাটাটাকে খুব সহজেই নিয়ে আসা যায়, ট্রান্সফার করা যায়। তা আমরা তো জানি যে মানে মানে লোকাল যেটা মানে হোস্টিং সার্ভার যেটা, ওখানে কি ব্যবহার করা হয়? এসডিডি অথবা এসএসডি এটাই তো ব্যবহার করা হবে। কারণ এত বড়, বড় সাইজের জায়গা, ওইখানে তো সাইজ হিসেবে এসএসডি অথবা এসডিডি ব্যবহার করবে জিনিসগুলোকে স্টোর করার জন্য। তো তখন যদি হার্ড ডিস্ক থাকে, তখন সেক্ষেত্রে স্পিডটাও আসে অনেক দেরিতে। আর যদি এসএসডি থাকে, তখন সেক্ষেত্রে স্পিডটা আসে অনেক ভালোতে। তো এটাও খেয়াল করতে হবে যে এসএসডি নিচ্ছেন নাকি এসডিডি নিচ্ছেন। আমি যেমন হোস্টিঙ্গার যদি দেখি, হোস্টিঙ্গার এর আগে আমরা দেখাইছিলাম। হোস্টিঙ্গার হচ্ছে কি? আম একটা হচ্ছে হোস্টিং ট্রান্সফার সাইট, যে জায়গাতে আমরা হোস্টিং কিনতে পারি। তারপরে যদি আমরা দেখি হচ্ছে সাইট গ্রাউন্ড, তো এখানে আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে নেম চিপ, এখানে আমরা দেখতে পাবো। এরকম বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা কি করে ডোমেন হোস্টিং প্রোভাইড করে। তো ডোমেনটা মূল বিষয় না, ডোমেনটা শুধুমাত্র একটা নাম। হোস্টিংটা হচ্ছে মূল বিষয়। হোস্টিংটার মাধ্যমে আমরা এই জিনিসগুলো কন্ট্রোল করে থাকি। যে ওয়েবসাইটটা কত ফাস্ট হবে, ওয়েবসাইটটা কত ভালো হবে, এটা বোঝা যাবে এই হোস্টিং এর মাধ্যমে। তো এখানে যদি আমরা হোস্টিং এ যাই, একটা আছে শেয়ার্ড হোস্টিং। তো এই শেয়ার্ড হোস্টিং মানে হচ্ছে একটা হোস্টিং এর ধরেন ১০ জিবি একটা জায়গা অথবা ১ টেরাবাইট একটা জায়গা। আপনি তো ১ টেরাবাইট পুরোটাই কিনছেন না।
তখন ওই 1 টেরাবাইটের কিছু অংশ আপনাকে ডিফাইন করে দিল যে তুমি এই 20 জিবি জায়গা দখল করো বা এই 20 জিবি জায়গা তুমি ব্যবহার করতে পারবে। আর বাদবাকি 20 জিবি আরেকজনকে দিল, বাদবাকি 20 জিবি আরেকজনকে দিল। এইভাবে শেয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। এজন্য এটাকে বলে শেয়ার্ড হোস্টিং। তো আমরা যদি এখানে খেয়াল করি এই যে 20 জিবি এসএসডি, তাহলে এগুলো কিন্তু সব এসএসডি ব্যবহার করতেছে। তো এই এসএসডি ব্যবহার করার কারণে এদের রেটটাও বেশি, মানে ভালো ভালো টাকায় নিতে হচ্ছে। আমরা যদি এদেরটা দেখি সাইড গ্রাউন্ড, এখানে দেখেন বলতেছে যে 10 জিবি ওয়েব স্পেসেস, 20 জিবি ওয়েব স্পেসেস, 40 জিবি ওয়েব স্পেসেস। এখানে কিন্তু ডিফাইন করে বলে দেয়নি যে এইচডিডি হবে নাকি এসএসডি হবে। তো এটার এই সেম জিনিসটা আপনি যখন দেখছেন মাত্র $1.5, $1.5, আর এই জিনিসটা এখানে এসে হয়ে যাচ্ছে $6.5, $7। তো কোথায় $1 আর কোথায় $7? তো যেহেতু নেমচেম্প $1, তাহলে ওর $1 মধ্যে যতটুকু সার্ভিস ভালো করা প্রয়োজন সে ততটুকু দিবে। এর এসএসডিটা নিশ্চয়ই অতটা ফাস্ট হবে না বা সবথেকে ভালো ঐরকম এরা মানে প্রোভাইড করবে না। তবুও বাস্তব লাইফে নেমচেম্পটা অনেক ভালো। সেই হিসেবে কম দিক থেকে খুবই ভালো। কিন্তু সাইড গ্রাউন্ড বা সাইড গ্রাউন্ড যেটা বলতেছি এটা আরো ভালো। এটা হচ্ছে আরো ভালো। কারণ হচ্ছে আপনাকে যখন এত টাকা নিবে তখন নিশ্চয়ই আপনাকে এই পরিমাণ সার্ভিস দিবে বলেই এত টাকা নিচ্ছে। আর এত মানে ভালো সার্ভিস দিচ্ছে বলেই সবাই এটাকে কিনতেছে। আর এটা $7 শুধুমাত্র ডিসকাউন্টের পরে। এটা ছিল $14। তো এরকম বিষয়। তো এটা খেয়াল করতে হবে যে আমরা কোন কোম্পানি থেকে নিচ্ছি। যত কোম্পানি ভালো হবে ওয়েবসাইটের স্পিডটা তত ভালো পাবো। আমার এই যে সাদত হোসেন সজীব যেটা আমি এখন ব্যবহার করতেছি, এটাকে যদি আমরা একটু সার্চ দেই, দেখেন ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে চলে আসছে। ১, ২, এই যে ২ সেকেন্ডের মধ্যে লোড আপ হচ্ছে। অথবা ৩ সেকেন্ডের ভিতরে আসতেছে। তো একটা ওয়েবসাইট যদি ৩ সেকেন্ডের ভিতরে লোড হয়, এটাকে স্ট্যান্ডার্ড ধরা যায়। এটা ভালো। ২-৩ সেকেন্ড খুব আহামরি সময় না। ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে একটা ওয়েবসাইট লোড হলে সেটা যথেষ্ট ভালো। তো এটা খেয়াল করতে হবে যে কোন কোম্পানি থেকে নিচ্ছেন। এবার হোস্টিংটারে আমরা যদি যাই 90% অফ, এদের এখনো 90% পর্যন্ত অফ আছে এবং খুবই ভালো একটা অবস্থা। আমরা এখানে দেখতেছি এটা এসএসডি, এটা এসএসডি, কিন্তু এটা হচ্ছে যে আপনার 20 জিবি আর এটা হচ্ছে 10 জিবি। তো এরকম বিভিন্ন ধরনের কোম্পানি আছে। আবার বাংলাদেশী কিছু কোম্পানি দেখবেন আপনাকে হার্ড ডিস্ক দিয়ে দিবে। মানে এইচডিডি স্পেস দিবে। এইজন্য তো মানে সাইট লোড নেয় না অনেক সময়। অনেক প্রবলেম হয়। বাংলাদেশী এসব ওয়েবসাইট মানে এরা ব্যবসা করে হচ্ছে ওই হিসেবে। তো এইজন্য এটা খেয়াল করতে হবে আপনি কোনটা ব্যবহার করতেছেন, কোন কোম্পানি ব্যবহার করতেছেন। যত ভালো কোম্পানির হবে তত স্পিডটা ভালো হবে। তো এইখানে এটাই হচ্ছে আপনার লোকেশন আর এসএসডি বা এইচডিডি। এখন নিচের দিকে বলতেছে সামারি। সামারির ভিতরে আমরা দেখতেছি খুবই ভালো অবস্থা। ১.৫ সেকেন্ডের মধ্যে মানে 1.5 সেকেন্ড হতে, হতেই আমার ওয়েবসাইটের অর্ধেক চলে আসছে। 1.7 সেকেন্ড হতে, হতে পিকচার গুলো লোড হওয়া শুরু হয়েছে। 1.9 সেকেন্ড মানে ২ সেকেন্ড হতে, হতে যে একটু আগে আমি কাউন্ট করে দেখালাম ২ সেকেন্ড হতে, হতে সবকিছু চলে আসছে। তো এটা খুবই ভালো একটা অবস্থা। এজন্য এখানে 82% দিছে পারফরম্যান্স, মানে খুবই ভালো পারফরম্যান্স। আর লোড টাইম 1.9 সেকেন্ড মানে আপনার ২ সেকেন্ডের নিচে। এটা খুবই ভালো একটা অবস্থা। এবার নিচের দিকে কিছু ইস্যু মানে যেগুলো ফিক্সড করলে আপনার ওয়েবসাইটটা একদমই ভালো অবস্থায় যাবে সেটা বলে দিচ্ছে। তা আমি একটু দেখি আমার ওয়েবসাইটের এখন বর্তমান কি অবস্থা। আমার ওয়েবসাইটটার এখানে এটা তো নিয়ে নিছি। হ্যাঁ, এবার যদি আমার সাইটটাকে একটা রিফ্রেশ দিই, তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। হোমে যদি ক্লিক করি এটা হচ্ছে হোম। আচ্ছা দেখি তো পেজের কি অবস্থা। এটা ইয়ে করলাম না, ইম্পোর্ট দিলাম না। ও ইম্পোর্ট দেই নাই, ইম্পোর্ট না দিয়ে দেখাতে চলে গেছিলাম। তো এবার আমরা ইম্পোর্ট দিয়ে ফেলি। ইম্পোর্ট দিয়ে আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটের মানে পরিবর্তনটা কি হয়। এবার আমরা ইম্পোর্ট দেই।
এখন কি সমস্যা? আর একটু সময় লাগবে মনে হয় আপলোড হয়ে যাক একটু। আপলোড দিতে যে রাত পার করে দিচ্ছে। এতক্ষণে কন্টেন্ট ইম্পোর্ট হচ্ছে। ওকে, এবার আসছে লাস্ট পর্যন্ত। এবার আমাদের ওয়েবসাইটে দেখি কি অবস্থা। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটে নতুন নতুন ছবি চলে আসছে, অনেক বেশি কন্টেন্ট আসছে, মানে অনেক কিছু চলে আসছে। তো এবার আমাদের কি হওয়ার কথা, আমাদের ওয়েবসাইটের স্পিড যেটা 82% ছিল, সেটা তো আর 82% থাকার কথা না। তো আমরা আরেকবার টেস্ট করে দেখি আমাদের ওয়েবসাইটের এখন কি অবস্থা। বোঝা গেল? এই যে অবস্থা এখন আমাদের ওয়েবসাইটের অবস্থা হলো 68%। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট যত বেশি হবে তত ওয়েবসাইটের স্পিডটা কমে যাবে। তো এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের ওয়েবসাইটের 1.8 মানে যেটা 1.7 ছিল 1.8 থেকে এটা একটু লোড হওয়া শুরু হচ্ছে। 2.1 এ এসে মোটামুটি লোড হয়েছে, আর 2.4 মানে 2.5 সেকেন্ডের জায়গাতে যে পুরো লোড হচ্ছে। এবার যদি খেয়াল করি এলিমেন্ট লেন্ডার ব্লকিং রিসোর্স, তার মানে হচ্ছে কি কি রিসোর্স আপনার এখানে ঝামেলা করতেছে। আর ইউজ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, তার মানে হচ্ছে সিডিএন। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মধ্যে অনেক কিছু জিনিস থাকে, যেমন এই যে স্টাইল মিনিমাম,
এই যে প্যাকেজেস, ই-কমার্স, ব্লক স্টাইল, তারপরে এই যে অ্যানিমেশন, min.css, এগুলো সবগুলো হচ্ছে প্রোগ্রামিং, এগুলো সবগুলো হচ্ছে কোড। তা আমরা যখন ব্যবহার করতেছি তখন সেখান থেকে এই জিনিসগুলো আসতেছে, জেনারেট হচ্ছে, যার কারণে আমাদের ওয়েবসাইটের অবস্থাটা স্লো হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে এটাকে ফাস্ট করার উপায় কি? এটাকে ফাস্ট করতে হলে আমাদেরকে সবার ফার্স্টে যে জিনিসগুলো বললাম, যে হোস্টিং সার্ভারটা ভালো হতে হবে, তাহলে স্পিডের ওয়েবসাইটের স্পিডটা ভালো পাবেন। তারপরে আপনার ওই লোকেশনটা তাড়াতাড়ি হইতে হবে। তারপরে এবার ওয়েবসাইটের ভিতরে যে দেখতে হবে ওয়েবসাইটের কি অবস্থা। তো আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যে আমরা এখন ড্যাশবোর্ডের অবস্থা দেখতেছি যে এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের অবস্থা। এবার আমরা সবার প্রথমে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম। অ্যাপিয়ারেন্স থেকে থিমের ভিতরে যে আমরা এখানে দেখতেছি অ্যাস্ট্রাটা আমাদের এখন মানে ডিফল্ট থিম, আমাদের প্রয়োজনীয় থিম। এর মধ্যে ডিভি আছে, ফোলক্স আছে, আর 2020 আছে। তা আমাদের এই ফোলক্স, ডিভি এগুলো তো প্রয়োজন নাই। তখন সেক্ষেত্রে যেগুলো প্রয়োজন নাই যত তাড়াতাড়ি পারবো আমরা এগুলোকে ডিলিট করে দিতে হবে, কারণ এর আগে বলেছিলাম এগুলো থাকা মানেই ওয়েবসাইটে একটা জায়গা দখল করে আছে, ডিঅ্যাক্টিভেট আছে, ওয়েবসাইটে কাজ করছে না, তারপরেও আমাদের হোস্টিং এ তো একটা জায়গা দখল করে আছে। তো সেক্ষেত্রে আমরা এইটাকে ক্লিক করে ডিভিটাকে ডিলিট করে দিলাম। আর পরে ডিভিটা যেহেতু অনেক লোড ভারী নিচ্ছে, তো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ফোলক্স প্রোটাকেও এখান থেকে ডিলিট করে দিলাম। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেটা যেটা ঝামেলা করতেছিল আমরা সেটাকে ডিলিট করে দিলাম। আর বাই ডিফল্ট 2020 এটা খুবই ফ্রি একটা থিম, পাতলা একটা থিম, সমস্যা নেই। বাই ডিফল্ট আরেকটা রাখতে হবে যাতে এই থিমের প্রবলেম হলে এটা মানে আমাদেরকে হ্যান্ডেল করে। এই এতটুকু আমরা এখানে রেখে দিলাম। এবার আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের প্লাগইনস এর ভিতরে যে আমাদের কি কি অপ্রয়োজনীয় প্লাগইন বা ডিঅ্যাক্টিভেট অবস্থায় কি কি অপ্রয়োজনীয় প্লাগইন আছে সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন অ্যাস্ট্রা, তারপরে কার্টফ্লো, এলিমেন্টর, এলিমেন্টর হেডার ফুটার, এলিমেন্টর প্রো, এলিমেন্টস কিট লাইট। এখানে এলিমেন্টস কিট লাইট কিন্তু আমরা ব্যবহার করিনি, তো এই এলিমেন্টস কিট লাইটের আমাদের প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করলাম। তারপরে এখানে জেট স্টিকি এটাকে সিলেক্ট করলাম। মেড ফ্রম এটা আমরা ব্যবহার করিনি। প্রেস এটা ব্যবহার করিনি। তারপরে স্টার্টাম এটা ব্যবহার করিনি। আর বাদ বাকি আশা করি সবকিছু ঠিকঠাক আছে। এবার এই চারটা যেহেতু ব্যবহার করিনি, এই চারটাকে আমরা সিলেক্ট করে উপরের দিক থেকে আমরা ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাপ্লাই দিলাম। তাহলে যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলোকে খামোখা রেখে ওয়েবসাইটে ঝামেলা করা এত লাভ নাই, ওই জন্য আমরা এগুলোকে ধরে এখন ডিলিট করে দিব। তো এখান থেকে এটাকে 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 এগুলোকে ধরে উপরের দিক থেকে ডিলিট, এখান থেকে অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটে অপ্রয়োজনীয় যে মানে ইয়েগুলো ছিল, প্লাগইন গুলো ছিল, সেগুলো আমরা ডিলিট করে দিলাম, আর অপ্রয়োজনীয় থিম গুলো ডিলিট করলাম। এবার আমরা আরেকবার চেক করে দেখি যে 68% ছিল সেখান থেকে ইমপ্রুভ একটুকু হয়েছে নাকি আগের মতোই আছে। তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আমাদের আস্তে আস্তে কাজ করাটা ঠিক হচ্ছে কিনা। এই যে আমাদের আগের থেকে অবশ্যই একটু হলেও ইমপ্রুভ হয়েছে। আমাদের এটা 72% আসছে, আর স্ট্রাকচারটা 89% গেছে। লোড টাইম এখন 2 সেকেন্ড, তার মানে আগের থেকে অনেক লোড টাইম ইমপ্রুভ হয়ে গেছে। তার মানে আমরা সঠিক পথে আছি। এবার আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের আর কি কি প্রবলেম হচ্ছে। তখন সেক্ষেত্রে আমরা প্লাগইন যেহেতু ডিঅ্যাক্টিভেট করলাম, আমাদের এখানে সবকিছু করে ফেলছি, এবার আমরা যেটা করতে পারি পোস্টের ভিতরে যেতে পারি। বাই ডিফল্ট এখানে কয়েকটা পোস্ট আছে, 3টা পোস্ট। তা আমাদের ওয়েবসাইটে এই 3টা পোস্ট, একটা হ্যালো ওয়ার্ল্ড, একটা হ্যালো, একটা নিউ, এই 3টা পোস্টই কিন্তু আমাদের তৈরি করা, মানে আমি তৈরি করেছি। এই 3টা পোস্ট কিন্তু আমাদের ওয়েবসাইটের পোস্ট না, এখানে আমাদের কোনো পোস্ট নাই, আমাদের এই ওয়েবসাইটে কোনো পোস্ট নাই। তো এখানে আমরা যদি নিচের দিকে যাই, এই যে আমাদের ওয়েবসাইটে এখানে কোনো পোস্ট নাই। তো সেক্ষেত্রে আমি এই ডিফল্ট 3টা পোস্টকেও ডিলিট করে দেব, আমার এই 3টাকেও রেখে লাভ নাই। এখান থেকে মুভ ট্র্যাশ করে দিব, তারপরে ট্র্যাশের এখান থেকে ডিলিট, এখান থেকে ধরে এখান থেকে ডিলিট পার্মানেন্টলি ডিলিট করে দিলাম।
এবার আমরা দেখবো পেজের মধ্যে। পেজের মধ্যে আর কি কি আছে? পেজের মধ্যে আমরা একটু খেয়াল করি। এখানে এলিমেন্টর, এটা চেকআউট পেজ, এখানে এটা হোম, এখানে অনেকগুলো পেজ আছে। প্রথম কথা হচ্ছে স্যাম্পল পেজ, এটা আমাদের না। সার্চ পেজ, সার্চ ল্যান্ডিং পেজ, এটাও আমাদের এখান করা না, এটা আমার তৈরি করা। নিউ পেজ আমার তৈরি করা। তারপরে এখানে আমরা যদি খেয়াল করি, ল্যান্ডিং পেজ এটাও আমার তৈরি করা। এগুলো আমরা একটু পরে দেখছি, দরকার হলে একে একে ডিলিট করে দেব। আচ্ছা, এবার আরেকটু পর আমরা ডিলিট করি। আগে ট্র্যাশে পাঠাই, এখান থেকে একে একে দেখে দেখে ডিলিট করব। এই অ্যাবাউট পেজ কোনটা, এখানে ভিউ দেই। এই অ্যাবাউট পেজ কোনটা, ভিউ দেই। দিয়ে আমরা দেখবো যে অ্যাবাউট দুইটা কি। এই যে এই প্রথম অ্যাবাউটটা হচ্ছে ফাঁকা, তার মানে এই প্রথম অ্যাবাউটটার কোনো কাজ নাই। এটা হচ্ছে, ও না না, প্রথম অ্যাবাউটটা না, দ্বিতীয় অ্যাবাউটটার কোনো কাজ নাই। তাহলে এই দ্বিতীয় কোনটা দিছি, এটা, হ্যাঁ প্রথম অ্যাবাউট, এই যে প্রথম অ্যাবাউটের কোনো কাজ নাই, তো এটাকে ডিলিট করে দিলাম। আর এলিমেন্টর পাশে যেটা লেখা আছে এটা হলো আমাদের মেন ওয়েবসাইটের অ্যাবাউট, তাহলে আমরা এটাকে রাখলাম আর বাদবাকিটাকে ডিলিট করে দিলাম। এবার হচ্ছে ব্লগ। ব্লগ কোনটা, এই ব্লগের নাম কি এটা দেখি। এই যে ব্লগের মধ্যে কোনো কিছু নাই, যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো ব্লগ নাই, তাহলে আমরা কি করব, ব্লগ পেজটাকেও রেখে লাভ নাই, এটাকেও ডিলিট করে দিলাম। এটা কার্ট পেজ, তাহলে এই কার্ট পেজ কোনটা, এই কার্ট পেজ হচ্ছে ডিফল্ট, এই কার্ট পেজের কোনো কাজ নাই। আর এই কার্ট পেজের কাজ কি দেখি, এটা এই যে এটা, তাহলে আমাদের এখানে দুইটা কাট পেজ হয়ে গেছে, আমাদের দুইটা তো প্রয়োজন নাই, তাহলে আমরা যে কোনো একটাকে এখান থেকে ট্র্যাশ করে দিলাম, তাহলে কাট পেজ গেল। এবার চেকআউট পেজ আছে, ঠিক আছে, কিন্তু এই চেকআউট পেজের কাজ নাই, এটাকে ডিলিট করে দিলাম। এই কন্টাক্ট পেজে যে এলিমেন্টর লেখা আছে এটার তো প্রয়োজন আছে, তাহলে এটার দরকার নাই, এটাকে ডিলিট করে দিলাম। এবার হোম পেজ, হোম পেজ দেখি, এই প্রথম হোম পেজটা কি, এই যে এটা ফাঁকা পেজ, এটার কোনো কাজ নাই, তাহলে এটাকে ডিলিট করে দিলাম। এবার আমাদের এখানে হোম ফ্রন্ট পেজ, এটা ঠিক আছে। এবার ল্যান্ডিং পেজ,